প্রায় ৭,১৫০ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে ১২টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। এ ব্যয়ের পুরোটাই সংস্থান হবে সরকারের নিজস্ব তহবিল থেকে। সোমবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে একনেক সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি ২০২৫-২৬ অর্থবছরের পঞ্চম সভা এবং অন্তর্বর্তী সরকারের ১৬তম সভা। সোমবার অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ৮টি নতুন, ২টি সংশোধিত এবং ২টি মেয়াদ বৃদ্ধি প্রকল্প। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই প্রযুক্তি দক্ষতা উন্নয়ন প্রকল্প, প্রযুক্তি ভিত্তিক বন ব্যবস্থাপনার মাধ্যমে উপকূলীয় দক্ষতা বৃদ্ধি, র্যাবের কারিগরি ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি। চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও রংপুরে একটি করে ইঞ্জিনিয়ারিং কলেজ নির্মাণ সহ আরও বেশ কয়েকটি প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে। অনলাইনে মূল্য সংযোজন কর ফেরত বা ভ্যাট রিফান্ড প্রক্রিয়া চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। করদাতারা এখন থেকে অনলাইনে ভ্যাট রিফান্ডের আবেদন দাখিল, যাচাই বাছাই ও অনুমোদন সম্পন্ন করে সরাসরি ব্যাংক হিসেবে রিফান্ডের অর্থ পেতে পারবেন। সোমবার এই বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে এনবিআর। নতুন মডিউলের মাধ্যমে করদাতারা অনলাইনে মূসক রিটার্ন দাখিলের সময় রিফান্ডের আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট মূসক কমিশনারেট আবেদন যাচাই বাছাই করে অনুমোদনের পর স্বয়ংক্রিয়ভাবে অর্থ স্থানান্তর করবে। এতে রিফান্ডের আবেদন বা চেক গ্রহণের জন্য করদাতাকে আর ভ্যাট অফিসে যেতে হবে না। ফলে সময় ও ব্যয় সাশ্রয় হবে এবং প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে বলছে এনবিআর। অবৈধ পথে ইতালি অভিবাসীদের বাংলাদেশ ফেরত পাঠানোর কথা ভাবছে ইতালি সরকার। বাংলাদেশিরা ইউরোপের অ্যাসাইলাম সিস্টেমের অপব্যবহার করছে ফলে পাসপোর্ট র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান এতটা পিছিয়ে বলে মন্তব্য করেছে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত। সোমবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ BIASS আয়োজিত বাংলাদেশ ও ইতালির পারস্পরিক সম্পর্ক বিষয়ক অনুষ্ঠানে ইতালির রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের অন্যতম সমস্যা সরকার প্রদত্ত কাগজপত্রের মধ্যেই ভুল থাকে। এটি যে কেউ চাইলেই তথ্য জালিয়াতি করে তৈরি করতে পারে। ফলে সরকারি কাগজপত্র নিয়েও অবিশ্বাস তৈরি হচ্ছে বিদেশি দূতাবাসগুলোতে। দুদেশের বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে পারস্পরিক যোগাযোগ বাড়ানোর কথা বলেন তিনি, যেখানে ন্যায্যতার ভিত্তিতে বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠবে। বাংলাদেশের ব্যবসায়ীদের দেশের বাইরে বিনিয়োগের আহ্বান জানান ইতালির রাষ্ট্রদূত। অনুষ্ঠানে বাংলাদেশ ইতালির দ্বিপাক্ষিক সম্পর্কের বিবর্তন, সম্প্রসারণ সহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বক্তারা। The Bangladeshi passport is very low in the rank of passport. অবৈধ পথে যেভাবে বাংলাদেশিরা ইতালিতে যাচ্ছে সেটি নিয়ে শঙ্কিত ইতালির সরকার। বাংলাদেশিরা ইতালির অ্যাসাইলাম সিস্টেমের অপব্যবহার করছে, ফলে পাসপোর্ট র্যাঙ্কিংয়েও বাংলাদেশ পিছিয়ে পড়ছে। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা এখানকার সরকারি নথিপত্র জালিয়াতি করা যায়, যেটি যাচাই বাছাই করা দূতাবাসগুলোর জন্য কষ্টকর হয়ে যায়। বাংলাদেশে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি করতে হলে সরকারকে তার নথিপত্রের সত্যতা নিশ্চিত করতে হবে। And then they apply for asylum. This is an abuse of the system. বাজারে যথেষ্ট পরিমাণ নতুন পেঁয়াজের সরবরাহ থাকলেও কেবল মৌসুম শেষের অজুহাতে বাড়ছে পেঁয়াজের দাম। কারণ বাজার সহ রাজধানীর পাইকারি আড়ত ঘুরে কোথাও কোনো সংকট পাওয়া যায়নি। ক্রেতারা বলছেন, প্রতি বছর নির্দিষ্ট সময় পেঁয়াজের বাজারে কারসাজি করে একটি চক্র এবারও তারা সক্রিয়। এদিকে ভোক্তা অধিকার বলছে, আমদানি অনুমোদনে সরকারের সিদ্ধান্তহীনতা দাম পরিস্থিতি জটিল করে তুলছে। ফাহিম ইউসুফের রিপোর্ট। বেড়েই চলছে পেঁয়াজের ঝাঁজ। এক সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে প্রায় দ্বিগুণ। কৃষি মন্ত্রণালয় বলছে, দেশে বছরে ৩৫ লাখ টন পেঁয়াজের চাহিদা থাকলেও গত মৌসুমে উৎপাদন হয়েছে প্রায় ৩৮ লাখ টন। চাহিদা অনুযায়ী পেঁয়াজের উৎপাদন যথেষ্ট হওয়া সত্ত্বেও বাড়তি দাম নিয়ে প্রশ্ন উঠেছে। মাকদুরা মিতির রিপোর্ট। দেশে খাদ্যপণ্যের বাজারে অস্থিরতা অনেকটা নিয়মিত বিষয়। বিশেষ করে যেসব পণ্য আমদানি করতে হয় সেগুলো নিয়ে বছরের কোনো না কোনো সময় চলতে থাকে নানা আলোচনা সমালোচনা। এবারও এর ব্যতিক্রম হয়নি। উৎপাদন পর্যাপ্ত হওয়ার পরও হঠাৎ করেই গত 10 দিনের ব্যবধানে দ্বিগুণ হারে বেড়েছে পেঁয়াজের দাম, যা দেশের বাজারে সৃষ্টি করেছে অস্থিরতা।
সরকারি সংস্থা টিসিবির তথ্য বিশ্লেষণ করে ট্যারিফ কমিশন বলছে 2024 সালের এপ্রিলে পেঁয়াজের গড় মূল্য ছিল 63 টাকা, যা নভেম্বরে বেড়ে দাঁড়ায় 130 টাকা। সেই হিসেবে এপ্রিলের তুলনায় নভেম্বরে দাম বেড়েছে 106%। চলতি বছরের মার্চে পেঁয়াজের সর্বনিম্ন দর ছিল 42 টাকা, যা নভেম্বরে 150% বেড়ে হয় 105 টাকা। পর্যালোচনায় দেখা যায় পেঁয়াজের দাম মার্চ এপ্রিলের তুলনায় নভেম্বরে 100% বেশি বেড়ে গেছে। টিসিবির তথ্য অনুযায়ী গত এক সপ্তাহের ব্যবধানে দেশের বাজারে পেঁয়াজের দাম বেড়েছে 40%, মাসের ব্যবধানে যা বেড়েছে প্রায় 52%। কৃষি মন্ত্রণালয় বলছে এবার চাহিদা অনুযায়ী পেঁয়াজের উৎপাদন ভালো হয়েছে। দেশে বছরে 35 লাখ টন পেঁয়াজের চাহিদা থাকলেও গত মৌসুমে উৎপাদন হয়েছে প্রায় 38 লাখ টন। কিন্তু তারপরও বাজারে কেন পেঁয়াজের এত বাড়তি দাম তা নিয়ে প্রশ্ন উঠেছে ক্রেতাদের মধ্যে। পেঁয়াজের অতিরিক্ত দাম বৃদ্ধির কারণ হিসেবে দেশি পেঁয়াজের মৌসুম শেষ হওয়া এবং পেঁয়াজ আমদানির সুযোগ বন্ধ থাকাকেই দুষছেন ব্যবসায়ী ও আমদানিকারকরা। এছাড়াও বৃষ্টির কারণে পেঁয়াজ নষ্ট হয়ে যাওয়াকে দায়ী করছেন তারা। অস্বাভাবিক বৃষ্টি হয়, কৃষকের সাঙে পেঁয়াজ ওয়েস্টেজ হয়ে গেছে, চাতালে ওয়েস্টেজ হয়ে গেছে প্রায় 2 লাখ টন পেঁয়াজ। চলতি সপ্তাহের মধ্যে পেঁয়াজের দাম কাঙ্ক্ষিত পর্যায়ে না কমলে আমদানির সিদ্ধান্ত নেবেন বলে জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। আমরা বাজারের উপরে তীক্ষ্ণ দৃষ্টি রাখছি, যদি বাজারের মূল্য আমরা দেখি প্রয়োজন সব অনুযায়ী না কমে আমরা এই আমদানি অনুমোদন ইস্যু করে দিব। খুব তাড়াতাড়ি বাজারে পেঁয়াজের সংকট কমে আসবে বলেও আশা ব্যক্ত করেন বাণিজ্য উপদেষ্টা। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। বাজারে যথেষ্ট পরিমাণ নতুন পেঁয়াজের সরবরাহ থাকলেও কেবল মৌসুম শেষের অজুহাতে বাড়ছে পেঁয়াজের দাম। কারণ বাজার সহ রাজধানীর পাইকারি আড়ত ঘুরে কোথাও কোনো সংকট পাওয়া যায়নি। ক্রেতারা বলছেন প্রতি বছর নির্দিষ্ট সময় পেঁয়াজের বাজারে কারসাজি করে একটি চক্র, এবারও তারা সক্রিয়। এদিকে ভোক্তা অধিকার বলছে আমদানি অনুমোদনে সরকারের সিদ্ধান্তহীনতা দাম পরিস্থিতি জটিল করে তুলছে। ফাহিম ইউসুফের রিপোর্ট। পুরনো পেঁয়াজ সরবরাহ শেষে নতুন পেঁয়াজ বাজারে আসা, এই মধ্যবর্তী সময়কে মাথায় রেখে প্রায় প্রতি বছর পেঁয়াজের দাম বাড়ানোর পায়তারা করে একটি চক্র। এবারও যেন তার ব্যতিক্রম নয়। গেল বছরের তুলনায় এবার ফলন ভালো হলেও মৌসুমের শেষ দিকে এসে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে পেঁয়াজের বাজার। রাজধানীর পাইকারি বাজারগুলো ঘুরেও প্রমাণ মেলে একই চিত্রের। কারওয়ান বাজারে আড়তগুলো এমনই পেঁয়াজ ভর্তি বস্তায় ভরপুর ছিল। ফলে অতিরিক্ত মূল্যবৃদ্ধির পেছনে মজুতদার সিন্ডিকেটদের কারসাজি আছে, এমন অভিযোগ ক্রেতা ভোক্তাদের। মাল আমার উৎপাদিত হচ্ছে মাঠে, কিন্তু এটা বাজারে আসতে গিয়ে সিন্ডিকেটের হাতে পড়ে যাচ্ছে। আগে তো দেখলাম 50, 55, 60 দেখছি, এখন দেখতেছি 100 টাকা। আপনার এই তো 15 দিন হয়তো 1 মাসের মধ্যে কম বেশি হয়ে গেছে। আপনি যদি গোডাউনের পর গোডাউন মাল রেখে দেন আর সেই মাল যদি বাজারে না ছাড়েন, তখন স্বাভাবিকভাবেই দাম বাড়বে। তবে পাইকারি ব্যবসায়ীদের দাবি দাম বৃদ্ধির সঙ্গে সিন্ডিকেটের কোনো সম্পর্ক নেই। বলছেন মৌসুমের শেষ দিকে সরবরাহ কিছুটা কমে যাওয়ায় এই মূল্য বৃদ্ধি। তবে কি কারণে পেঁয়াজের দর প্রায় দ্বিগুণে ঠেকেছে তার কোনো সদুত্তর দিতে পারেনি ব্যবসায়ীরা। ইন্ডিয়ান ছাড়া 9 মাস চলল, ঠিক আছে, এখন সামনে 20টা দিন আছে, আর এই কাঁচা বীজ উঠে গেলে আবার কেজি মনে করেন 30টা 40টা কেজি হবে। না, সিন্ডিকেট নাই, এখন তো লাস্ট সময়, এখন সিন্ডিকেট করে কি করবো, ধরা খাওয়ার। এখন এই পেঁয়াজ রাখতে পারবো না, এই পেঁয়াজ গাছ হয়ে যাওয়া। গেল এক সপ্তাহেই পেঁয়াজের দাম বেড়েছে প্রায় 50%। খুচরায় এখন পেঁয়াজ বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা কেজিতে। খুচরা বিক্রেতারা বলছেন বাড়তি দাম দিলেই পেঁয়াজ পাচ্ছেন তারা, কোথাও নেই কোনো সংকট। গেল বছর এই টাইমে ইন্ডিয়ান পেঁয়াজ ছিল, তারপরও তো 200 টাকার উপরে খাইছেন পেঁয়াজ, আর এবার ইন্ডিয়ান পেঁয়াজ নাই। ইন্ডিয়ান পেঁয়াজ ঢুকলি তেমন কমবে না, তার কারণ ইন্ডিয়ান পেঁয়াজের দামও কম না, তেমন কমবে না, হয়তো বাজারটা এখানে থামে যাবে, বেশি বাড়বে না। আর যদি না ঢোকে তাহলে আরো একটু বাড়বে। এদিকে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতির মতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চাহিদার তুলনায় পেঁয়াজের বাড়তি উৎপাদনের তথ্য ভুল ও নেই সঠিক মজুদের তথ্য। ফলে বাণিজ্য মন্ত্রণালয়ও আমদানির সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না। কৃষি মন্ত্রণালয় তাদের এই যে তথ্য বেশি দেখানোর ফলে যেটা হয়েছে যে তারা আমদানির সিদ্ধান্ত নেয়নি কৃষকদের প্রোটেকশনের জন্য। প্রতিদিন 7,000 টন পেঁয়াজ লাগে এবং সেই হিসাবে মোটামুটি প্রতিদিন কিন্তু প্রায় 20 থেকে 25 কোটি টাকার অতিরিক্ত ভোক্তার পকেট থেকে কিন্তু প্রতিদিন পেঁয়াজের বাবদ আপনার এটা কিন্তু ভোক্তার পকেট থেকে চলে যাচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন নতুন ফসল আসতে আরো 2 থেকে 3 সপ্তাহ সময় লাগবে।
তার আগে পেঁয়াজের দামের এই উত্তাপ কমার সম্ভাবনাও কম। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। চাহিদার তুলনায় অধিক উৎপাদন, তারপরেও সংকটের অজুহাত ব্যবসায়ীদের। কনজিউমার অ্যাসোসিয়েশন বাংলাদেশ বলছে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যের ভুলের কারণে এই সংকট হচ্ছে। তবে প্রতিবেদনে দেখছিলাম বাজারে পেঁয়াজের কোনো সংকট নেই। আসলে সমস্যাটা কোথায় জানতে যুক্ত করে নিচ্ছি কৃষি অর্থনীতিবিদ ডক্টর জাহাঙ্গীর আলমকে। আপনাকে স্বাগত দেশ বাণিজ্যে। ধন্যবাদ। জি, বাণিজ্য উপদেষ্টা বলছে পেঁয়াজের বাজারে সংকট থাকার কথা নয়, তারপরেও আমরা বাজারে দেখেছি যে সংকট নেই, সরবরাহ সংকট নেই, কিন্তু দাম আসলে বাড়ছে। এখানে কি কোনো সিন্ডিকেট কাজ করছে কিনা, আপনার কাছে কি মনে হয়? দেখুন, আমাদের কাছে যে তথ্য আছে তাতে মনে হয় যে এখন বাজারে সরবরাহ সংকট থাকার কথা না, কিন্তু যে দাম বৃদ্ধি পাচ্ছে তাতে মনে হয় যে সরবরাহ কিছুটা কমেছে। তার কারণ হলো যে এখানে হয়তোবা ব্যবসায়ীদের কারসাজি আছে। তবে সাম্প্রতিক কালে আমরা যেটা জানি সেটা হলো এই যে পেঁয়াজের মৌসুম শেষ, আগামী 1 মাসের মধ্যে নতুন পেঁয়াজ আসতে শুরু করবে, মুড়ি কাটা পেঁয়াজ বাজারে আসবে। তো এই সময়ে সরবরাহ কিছুটা কমে, এটাই স্বাভাবিক। কিন্তু যে স্ট্যাটিস্টিক্স তাতে দেখা যায় যে প্রায় 3 লাখ কিংবা তার চেয়েও বেশি পেঁয়াজ এখনো আমাদের যারা খামারি আছেন এবং যারা ব্যবসায়ী আছেন তাদের কাছে আছে। তো পেঁয়াজ খুবই পচনশীল পণ্য, এটা এমন নয় যে মাসের পর মাস তারা ধরে রাখতে পারবে। তো এখন যে পেঁয়াজের দামটা বেড়েছে তার সঙ্গে ব্যবসায়ীদের যোগসূত্র আছে, এবং যারা ব্যবসা করে তারাই আবার আমদানিও করে। কাজে এখানে তারা একটা বিষয় যেটা তুলে ধরতে চেষ্টা করছে যে পেঁয়াজের সরবরাহ সংকটের কারণে দাম বাড়ছে, এবং যদি বাইরে থেকে আমদানি করা হয় তাহলে পেঁয়াজের দাম কমবে। তো এর সঙ্গে পুরোপুরি একমত হওয়া সম্ভব না, কারণ বর্তমানে বাজারে পেঁয়াজের যে অভাব সেটা না, এবং আমাদের কিন্তু ভোক্তা অধিকার অধিদপ্তরের আসবে উঠবে এমন একটা পরিস্থিতিতে পেঁয়াজ আমদানির কথা যদি বলা হয় তাহলে তো 2 সপ্তাহ 3 সপ্তাহ সময় লেগে যাবে। ঠিক এমন একটা পরিস্থিতিতে আমদানি না করে বরং পেঁয়াজ আগামী মৌসুমে পেঁয়াজ স্বাভাবিকভাবে বাজারে আসা, এটার জন্য অপেক্ষা করা উচিত। সিন্ডিকেট যেখানে কাজ করছে, যেখানে পেঁয়াজ জি, ভোক্তা অধিকার অধিদপ্তরের সাবেক চেয়ারম্যান, সেটার জন্য তৎপরতা চালানো উচিত। জি, ভোক্তা অধিকার অধিদপ্তরের সাবেক চেয়ারম্যান শফিকুজ্জামান কিন্তু বলেছে যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যের ভুলের কথা। প্রায় 2 লাখ টন মেট্রিক টন বাড়তি উৎপাদন হলে মানে সিন্ডিকেট যারা করছে তারাও তো এই সুযোগটা নিতে পারতো না। আপনার কাছে আসলে কি মনে হয়? তথ্যের বিভ্রাট অনেক সময় থাকে, তো উনি কিভাবে এত নিশ্চিত হলেন যে তথ্যের বিভ্রাট আছে? উনি তো নতুন করে উনি তো আর গণনা করে দেখেন নাই কাজে এখানে তথ্যের বিভ্রাট আছে। কাজে উনি বললেই যে এটা কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সভাপতি বললেই যে এখানে তথ্যের বিভ্রাট, এটা বোঝা যায় না। বাজারে গেলে পেঁয়াজ নেই এটা মনে হয় না। তো কথা হলো যে এখন যে সিন্ডিকেট যে কাজ করছে এটা সঠিক, এবং এখানে একটা চাপ আছে, আমদানি করার জন্য একটা চাপ আছে, এটাও ঠিক। তো সুতরাং যারা আমদানি করছে বা আমদানি করবে তাদের একটা কারসাজি এখানে আছে, এবং তারাই ব্যবসায়ী, তারাই সরবরাহ সংকট সৃষ্টি করছে। তো এমন একটা পরিস্থিতিতে আমার মতামত হলো যে এখন বরং আর 2-3 সপ্তাহ অপেক্ষা করে নতুন পেঁয়াজের জন্য অপেক্ষা করা দরকার, এবং এই সময় আমাদের কনজিউমার যারা আছে ভোক্তাদের উচিত হবে যে পেঁয়াজের কনসাম্পশন, পেঁয়াজের ব্যবহার কিছুটা কমিয়ে দেয়া, এবং আগামী 2-3 সপ্তাহের জন্য আমাদেরকে কৃচ্ছ সাধনের মাধ্যমে যাতে করে পেঁয়াজের সংকট আরো সৃষ্টি না হয় তার জন্য প্রচেষ্টা, এবং আমাদেরকে নতুন পেঁয়াজ উৎপাদনের জন্য অপেক্ষা করা, এবং আগামী মৌসুমে এখন যদি পেঁয়াজ আমদানি করা হয় তাহলে আগামী যে মৌসুম শুরু হবে তখন পেঁয়াজের দামটা অনেক দমে যাবে, এবং সেটা যদি হয় যেমন গত বছর হয়েছিল, সেটা যদি হয় তাহলে আমাদের কৃষক যারা আছে তারা
পরবর্তী উৎপাদনের জন্য নিরুৎসাহিত। এমন একটা পরিস্থিতিতে কৃষকদেরকে উৎসাহিত রাখা এবং আগামী মৌসুমে যাতে করে ভালো করে পেঁয়াজ উৎপাদন করতে পারে, আরো 2-3 লাখ টন যাতে করে উৎপাদন বেশি হয়। জি জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। জি দর্শক, পেঁয়াজের সংকট নিয়ে কথা বলছিলাম কৃষি অর্থনীতিবিদ ডক্টর জাহাঙ্গীর আলমের সঙ্গে। সম্মিলিত ইসলামী ব্যাংক নামে কেন্দ্রীয় ব্যাংক থেকে সম্মতিপত্র পেয়েছে একীভূত হতে যাওয়া 5 ব্যাংক। রবিবার বাংলাদেশ ব্যাংকের বিশেষ অনলাইন বোর্ড সভায় ব্যাংকটির নামে LOI এর অনুমোদন দেওয়া হয়। এই ব্যাংকের বোর্ডে নতুন চেয়ারম্যান হচ্ছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক। একই সঙ্গে আরও 7 জন পরিচালক নিয়োগ পাচ্ছেন, যাদের মধ্যে সরকারের পক্ষ থেকে থাকছেন 5 জন এবং বেসরকারি খাত থেকে 2 জন। কেন্দ্রীয় ব্যাংক মুখপাত্র সোমবার সাংবাদিকদের জানিয়েছেন, মার্জারের জন্য সরকার ঘোষিত অর্থ ছাড়ের পরপরই ক্ষুদ্র আমানতকারীরা সর্বোচ্চ 2 লাখ টাকা করে উত্তোলন করতে পারবে। বলেন, মার্জার প্রক্রিয়া সুসংহত করতে আমানতকারীদের আস্থার বিকল্প নেই। মার্জারের জন্য রাষ্ট্র বা সরকার ঘোষিত যে ভর্তুকি দেওয়ার কথা, ভর্তুকি বা বলবো যে এককালীন কিছু অর্থ ছাড়ের বিষয় ছিল, সেটা এই অ্যাকাউন্টে এসে জমা হবে এবং এই অ্যাকাউন্টের মাধ্যমে আমরা যে বলেছি যে ক্ষুদ্র বিনিয়োগ এই আমানতকারী যারা, তারা যে ডিপোজিট প্রোটেকশন অ্যাক্ট বা অর্ডিন্যান্স যেটা সংশোধন হলো, তার আওতায় ক্ষুদ্র আমানতকারীরা 2 লক্ষ টাকা করে যাতে তাৎক্ষণিকভাবে পায়, সেই ব্যবস্থা এই অ্যাকাউন্টের প্রাপ্ত অর্থের মাধ্যমে পরিশোধ করা হবে। মানব পাচার প্রতিরোধ আইন 2012 ও অভিবাসী আইন 2013-র বিভিন্ন ধারায় প্রতিবন্ধকতার মুখে পড়ছে বৈধ অভিবাসন, সংকুচিত হচ্ছে রিক্রুটিং এজেন্সিগুলোর ব্যবসা। এমন অভিযোগ তুলে ধরে মানববন্ধন করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বাইরার সদস্যরা। সোমবার সকালে বিভিন্ন অভিযোগ তুলে ধরে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো BMETর সামনে মানববন্ধন পালন করেন বাইরা সদস্যরা। এসবে মানব পাচার প্রতিরোধ আইন 2012 ও অভিবাসী আইন 2013-র বিভিন্ন ধারার অসঙ্গতির অভিযোগ তুলে ধরা হয়। সমস্যা নিরসনে লাইসেন্স নবায়নের আগেই প্রক্রিয়া মানা, 45 রিক্রুটিং এজেন্সির লাইসেন্স ফিরিয়ে দেয়া, ওয়েলসের একক এজেন্সি ব্যবস্থা বাতিল করা সহ 10 দাবি তুলে ধরেন বাইরা। ধর্ণা দেওয়ার দিন কিন্তু শেষ করে পিছনে ফেলে এসেছে। এখন আপনারা যে গেট দিয়ে ঢুকেন, সেই গেটের সামনে কিন্তু আমরা দাঁড়িয়েছি। আমরা কিন্তু ঢুকার সময় জিজ্ঞাসা করব যে স্যার, আপনারা যে সমস্যা তৈরি করেছেন সেই সমস্যা সমাধানের কি করেছেন, জবাব দিয়ে যেতে হবে। এলডিসি উত্তরণে বাংলাদেশ কতটুকু প্রস্তুত সেটি যাচাই করার জন্য জাতিসংঘ থেকে পর্যবেক্ষক টিমকে আমন্ত্রণ করেছে বাংলাদেশ, যেখানে দেশের পলিটিক্যাল চেঞ্জ, বিনিয়োগ পরিস্থিতি, আমদানি নির্ভরতাকে বিবেচনার জন্য অনুরোধ করেছে সরকার। এই বিষয়ে সিদ্ধান্ত নিতে ব্যবসায়ী প্রতিনিধি, অর্থনীতি বিশ্লেষক সহ বিভিন্ন পর্যায়ে আলোচনা করবে পর্যবেক্ষক টিম। রোববার সন্ধ্যায় বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অফ কমার্স আয়োজিত এলডিসি উত্তরণ চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক এক অনুষ্ঠানে এমন কথা বলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান। তিনি বলেন, বাংলাদেশকে আরও 3 বছর সময় দিতে এরই মধ্যে রাজি হয়েছে জাপান, কোরিয়া সহ আরও কিছু দেশ। এলডিসি উত্তরণের পর বাণিজ্যিক সুবিধা অব্যাহত রাখতে ইউরোপীয় ইউনিয়নে GSP+ সুবিধা দেওয়ার ব্যাপারে আলাপ করছে বাংলাদেশ। একইভাবে জাপান, কোরিয়া, অস্ট্রেলিয়া ও কানাডার সাথে বাণিজ্যিক সুবিধা, শুল্ক ছাড় সহ অন্যান্য বিষয়ে আলোচনা চলছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে এলডিসি উত্তরণের পক্ষ বিপক্ষে মত তুলে ধরেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। অ্যাসেসমেন্টের আগে তাকে আমি একটা অ্যাপ্রাইজ করেছি রিগার্ডিং দ্য ইকোনমিক রিয়েলিটি অফ বাংলাদেশ, দ্য পোটেনশিয়াল রিয়েলিটি টুয়ার্ডস হুইচ উই আর অ্যাডভান্সিং, সেটা জানিয়েছি। এবং আমাদের এই যে পলিটিক্যাল চেঞ্জ, অ্যান্ড আফটার দ্য পলিটিক্যাল চেঞ্জ অনেক রিয়েলিটি নতুন করে আমরা যে জানলাম, আমাদের রিইনভেস্টমেন্ট ক্যাপাসিটি, then debt servicing and other things. এখন জানিয়ে দিচ্ছি পুঁজিবাজারের আজকের দিন শেষে লেনদেন পরিস্থিতি। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ DSEX সূচক 39 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 4860 পয়েন্টে। এছাড়া ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশিরভাগেরই দাম কমেছে, বেড়েছে মাত্র 70টির, কমেছে 275টির, অপরিবর্তিত আছে 41টির দাম। এছাড়া লেনদেন গত দিনের তুলনায় 46 কোটি টাকা কমে লেনদেন হয়েছে 356 কোটি 33 লাখ টাকা। এছাড়া ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ লেনদেনের তালিকায় টপ গেইনারের প্রথম অবস্থানে ছিল পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ, দ্বিতীয় অবস্থানে সমতা লেদার কোম্পানি
কমপ্লেক্স লিমিটেড এবং তৃতীয় অবস্থানে ছিল রানার অটোমোবাইলস। এছাড়া টপ লুজারের তালিকায় আজ প্রথম অবস্থানে ছিল ফার ইস্ট ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট, দ্বিতীয় অবস্থানে FAS ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট, তৃতীয় অবস্থানে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস। আমরা যদি দেখি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে আজ সার্বিক সূচক কমেছে 140 পয়েন্ট, কমে দাঁড়িয়েছে 13,743 পয়েন্টে। এছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে আজ লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে মাত্র 37টির, কমেছে 127টির এবং অপরিবর্তিত আছে 9টির দর। এছাড়া লেনদেন হয়েছে 14,51,00,000 টাকা। আমরা যদি টাকার সঙ্গে প্রধান আন্তর্জাতিক বিনিময় হার দেখে নিই, সেক্ষেত্রে US ডলার আজ কিনতে খরচ হচ্ছে 122 টাকা 80 পয়সা এবং বিক্রি হচ্ছে 121 টাকা 80 পয়সায়। পাউন্ড কিনতে খরচ হচ্ছে 165 টাকা 76 পয়সা, বিক্রি হচ্ছে 158 টাকা 68 পয়সায়। এছাড়া ইউরোর কিনতে খরচ হচ্ছে 145 টাকা 94 পয়সা এবং বিক্রি হচ্ছে 140 টাকা 17 পয়সায়। এরপরেই আমরা দেখতে পাচ্ছি জাপানি ইয়েন কিনতে আজ খরচ হচ্ছে 81 পয়সা এবং বিক্রি হচ্ছে 75 পয়সায়। সৌদি রিয়েল কিনতে খরচ হচ্ছে 33 টাকা 13 পয়সা, বিক্রি হচ্ছে 32 টাকা 37 পয়সায়। এছাড়া মালয়েশিয়ান রিঙ্গিত কিনতে খরচ হচ্ছে 29 টাকা 96 পয়সা এবং বিক্রি হচ্ছে 29 টাকা 7 পয়সায়। এরপরেই আছে সিঙ্গাপুরি ডলার কিনতে খরচ হচ্ছে 97 টাকা 63 পয়সা এবং বিক্রি হচ্ছে 93 টাকা 9 পয়সায়। ইন্ডিয়ান রুপি কিনতে খরচ হচ্ছে 1 টাকা 47 পয়সা, বিক্রি হচ্ছে 1 টাকা 30 পয়সায়। চাইনিজ ইয়েন কিনতে খরচ হচ্ছে 19 টাকা 4 পয়সা, বিক্রি হচ্ছে 17 টাকা 4 পয়সায়। আমরা যদি আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম দেখি, আন্তর্জাতিক বাজারে আরও বেড়েছে স্বর্ণের দাম। প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে $4,082। গত দিনের তুলনায় দাম বেড়েছে প্রায় $82 মতো। এছাড়া অভ্যন্তরীণ বাজারে অপরিবর্তিতই আছে স্বর্ণ, প্রতি ভরি বিক্রি হচ্ছে 2,01,775 টাকায়। এখন জানিয়ে দিচ্ছি চাকরির খবর। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পরিকল্পনা মন্ত্রণালয়। মন্ত্রণালয়টির পরিকল্পনা বিভাগ 13 থেকে 20তম গ্রেডে 65 জনকে নিয়োগের লক্ষ্যে এই বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন করা যাবে আগামী 25 নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস PLC। প্রতিষ্ঠানটি সেলস প্রমোশন অফিসার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। 8 নভেম্বর থেকেই শুরু হয়েছে আবেদন নেওয়া। আবেদন করা যাবে আগামী 22 নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীর মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন।